নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার প্রিয় সতীর্থ সাইফদা। বন্ধুরা, এএফসি এশিয়ান কাপের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা দুর্দান্ত লড়াই আমরা দেখতে পেয়েছি। ভারতীয় ফুটবল দলের তরফ থেকে 2-0 ফলাফলে হার হলেও যে লড়াইটা চোখে চোখ রেখে লড়েছেন সন্দেশ জিঙ্গানরা, তার অবশ্যই প্রশংসা করতেই হবে। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না, কারণ একটা ম্যাচ দিয়ে কিন্তু থেমে যাওয়া যাবে না এবং আরো দুটি ম্যাচ রয়েছে ভারতের হাতে। সামনেই 18 তারিখ কিন্তু রয়েছে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলা এবং তারপরে 23 তারিখ সিরিয়ার সাথে ম্যাচ, এবং এই দুটি ম্যাচ থেকে যদি পয়েন্ট তুলতে পারে ভারত, তাহলে কিন্তু নকআউট পর্যায়ে চলে যাবেন ইগোস্টি ম্যাচের দল, এবং সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে। আমরা এর আগেও প্রথম ম্যাচের পর আমরা আলোচনা করেছিলাম যে কতটা এগিয়েছে ভারতীয় দল, এবং উজবেকিস্তান দল যারা বিশ্ব ফিফার ফুটবল যে র্যাঙ্কিং সেখানে 68তম স্থানে রয়েছে। এবং যদি এশিয়ান কাপের কথা বলি, প্রথম ম্যাচে তারা সিরিয়ার সাথে 0-0 ফলাফলের ড্র করেছে। সেই উজবেকিস্তান দলের সাথে ভারতীয় দলের খেলা কতটা কঠিন হবে কিংবা কেমন দল সাজানো উচিত সেই নিয়ে আলোচনা হবে। আমি সাইফদার কাছে আসবো। সাইফদা, আগে একটু অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা হোক। অস্ট্রেলিয়া ম্যাচটা দেখে তোমার কতটা মনে হয়েছে যে ভারতীয় ফুটবল এগিয়েছে? দেখো, আমার একটা জিনিস মনে হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশনে যে বাঁধন থাকা দরকার। ডিফেন্সিভ অর্গানাইজেশনে বেশ কিছু ইস্যুস আছে, যে ইস্যুস গুলো খুব ইম্পর্টেন্ট, যে এক লাইনে ব্যাক ফোর আসা যাবে না। তোমার ডিফেন্সিভ মিডফিল্ডারদের সঙ্গে যে প্রপার অর্গানাইজেশন করা এবং অপোনেন্টের যে প্রাথমিক ধাক্কাগুলো আসা, এবং আমি তোমাকে শুধুমাত্র আমার ডিবক্সের মাথায় অ্যালাউ করব, কিন্তু বক্সে আমি হুটহাট ঢুকতে দেব না। এই যে একটা স্পেস আমি তোমাকে অ্যালাউ করব, কিন্তু সেই অ্যালাউ এর পর তুমি আর আসতে পারবে না, তোমার বাকিটা প্রবেশ নিষেধ। এইটা না, যারা ডিফেন্সিভ অর্গানাইজেশনে ফুটবল খেলে গোটা পৃথিবী জুড়ে, এরা কিন্তু বেসিক এটা। তুমি যদি পূর্বতন ইটালি ফুটবল দেখে থাকো, আর তুমি এই বছরের বিশ্বকাপের কথা বলছি, কারণ সমস্ত মানুষ বিশ্বকাপ দেখেন, তো আমি সেই কারণে বলছি। সবাই হয়তো ওভারলুক করে যায় লিগের খেলা। আমি কেন বলছি, ধরো মরক্কোর ফুটবল, তারা কিন্তু অ্যালাউ করছে অপোনেন্টকে, কোথাও অ্যালাউ করছে আমার ডিবক্সের মাথায় তুমি নানান পাস খেলো, কিন্তু ফাইনাল পাস খেলতে দেবো না। এই ফাইনাল পাস খেলতে না দেওয়ার জন্য বেশ ভালো ভূমিকা আগের দিন ভারতীয় দলের দীপক টাংরি এবং সন্দেশ জিংহান, বেশ কিছু ভালো ভূমিকা দেখা গেছে। এবং তার সঙ্গে যে কম্বিনেশনে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, জানো তো, এই কম্বাইন্ড ভাবে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট। যে অপোনেন্ট যখন ফাইনাল পাস খেলতে যাবে বা যাকে পাস খেলতে যাবে, তার সামনে সবসময় একজন ফুটবলার চলে আসবে, স্ক্রিন হয়ে যাবে। এই খেলাটা একটা ভালো ফুটবলের নমুনা। আমি বলছি না সবসময় যে ক্রিডি বা ব্রাজিল আর্জেন্টিনার মতো খেলতে হবে, জার্মানির মতো খেলতে হবে, মানে বাকিরা যে ফুটবল খেলেন এটা নয়। কিন্তু একটা ডিফেন্সিভ প্রপার অর্গানাইজেশনটা কিন্তু একটা ভালো ফুটবলের নমুনা। সেই ফুটবলটা ইন্ডিয়া আগের দিন খেলার চেষ্টা করছিল। ফার্স্ট হাফ জুড়ে তো খেলেইছে, তোমরা দেখেছো, সবাই দেখেছি আমরা। কিন্তু গুরপ্রীতের ভুলটা তো জাতীয় স্বার্থ হয়ে গেল। 1,130,000,000 দেশে এটা একটা, অনেকে বলেন যে আমরা কেন বিশ্বকাপ খেলি না, আমরা কেন এই করি না। ব্যাপারটা ওটা নয়। উজবেকিস্তান একটা ছোট দেশ, সিরিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাদের বিরুদ্ধে কি রেজাল্ট হবে আমরা এখনো ভাবতে হবে। আমরা ভারত একটা উন্নত দেশ। ফুটবলে উন্নত আর অর্থনীতিতে উন্নত এক নয়। ফুটবলে উন্নত আর অর্থনীতি উন্নত এক নয়। ফুটবলটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এবং সেটা একটা প্রক্রিয়া, সেটা একটা ক্রমান্বয়ে সাধন করতে করতে যেতে হয়। একটা জিনিস আমি আপনাদের বলতে পারি, ভারতীয় ফুটবল এগোচ্ছে, এবং সেই এগোনোটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। সঠিক হ্যামলিনের বাঁশিওয়ালা দরকার ছিল। যে হ্যামলিনের বাঁশিওয়ালার নাম ইগর স্টিমাস, তিনি বাঁশি বাজাচ্ছেন, আর গোটা শহরের
ইঁদুর তার সঙ্গে যেমন গোটা শহর থেকে বেরিয়ে চলে গেছিল, আমার বক্তব্য হচ্ছে বাঁশির আওয়াজের মধ্যে কিছু একটা আছে, কিছু একটা আছে বলেই মোহনবাগান দলে 21 জনের দলে থাকলে বা তাকে নামিয়ে দিলে লোকে বিরক্ত হয়, ফিরে এলে নামালেও তুমি বিরক্ত হবে। দীপক টাঙ্গি সে ওই খেলাটা খেলছে কি হবে? হয় দীপক টাংরি মোহনবাগানের মিথ্যে অথবা ইন্ডিয়া টিমে মিথ্যে, কিন্তু পারফরমেন্সটা তার মিথ্যে না। গুড পারফরমেন্সটা কখনো মিথ্যে নয়। সে যখন খারাপ খেলছে সেটা মিথ্যে হতে পারে, কোনো কিছুর কারণে সে খেলতে পারছে না, হয় সিস্টেমে অথবা টিমের সঙ্গে মানাতে পারছে না, অথবা কিছু কারণে মোহনবাগান খেলতে পারছে না, কিন্তু কোনো কারণে তো তার পারফরমেন্সটা বেরিয়ে এসছে। এই যে পারফরমেন্সটা বেরিয়ে এসছে মানে বুঝতে হবে ওটাই ট্রুথ, ওটাই ঠিক। তার জন্য ওর জন্য কি সেট আপ দরকার, কি মেন্টাল স্টেট দরকার দলটার, ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটাই বোধ হয় কোচ করেছেন, আমি সেই কারণে ওনাকে হ্যামলিনে বাঁচিয়ে বলছি। আমি তার সঙ্গে একটা কথা বলবো, ভারতীয় ফুটবলে আমাদের অপরাধ বলুন বা এই সময়ের অপরাধ, যে সুনীল ছেত্রীকে তার বেঙ্গালুরু এফসি তার বয়সজনিত কারণে ফুল সময় মাঠে রাখে না, অথবা তিনিও পূর্ণ সময় থাকেন না, তো গুরুত্বপূর্ণ সময় থাকেন, মানে ধরুন ম্যাচের রেজাল্ট হয়ে যাওয়া পর্যন্ত উনি থাকেন, তারপরে খুব স্বাভাবিক কারণে বেরিয়ে আসে, বয়সটা ফ্যাক্টর মানতে হবে। এবং ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করারও দায়িত্ব থাকে, দলেও তার বিশ্রাম প্রয়োজন হয়, নানান কারণ থাকে। ভারতীয় দলে তার এখনো কোনো বিকল্প নেই। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা, সুনীলের ব্যর্থতা না। অবশ্যই সুনীলের এবিলিটির থেকে বেশি সুনীল অনেক বড় মানের ফুটবলার, সেটা নিয়ে তো দ্বিতীয় কোনো প্রশ্ন বা যারা করেন আমি তার সমর্থন করি না, যারা সুনীলকে কত গুরুত্ব কোয়ালিটিটাকে ছোট করে। প্রথমত এত দীর্ঘ সময় খেলাটা একটা কঠিন কাজ, এবং পুরো দীর্ঘ সময় কিন্তু কোয়ালিটি ফুটবল খেলে গেছে, সেটা আরো কঠিনতম কাজ। সেই কোয়ালিটি ফুটবলটা তিনি খেলে যাচ্ছেন এখনো পর্যন্ত, কিন্তু এই এশিয়া কাপে অন্তত পক্ষে গোটা ভারতবর্ষ থেকে একজন দ্বিতীয় সুনীল এই দলে ইনক্লুড থাকা উচিত ছিল। সেটা এই হ্যামলিনের বাসিওয়ালা হয়তো বা খুঁজে পাননি। আমি মনে করি না যে গোটা ভারতবর্ষে আর দ্বিতীয় সুনীল নেই বা অর্ধেক সুনীল নেই, হাফ সুনীল তো থাকতে পারত। ভুল জায়গার প্রতি ইনভেস্ট করা হয়েছে। ঈশান পান্ডিত ভুল ইনভেস্টমেন্ট, রহিম আলী যে জীবনে গোলই করে না, স্ট্রাইকার, ভুল ইনভেস্টমেন্ট। আমি ঠিক জায়গায় করব, দেশের একজন ভালো স্ট্রাইকার সে কি আই লিগ খেলতে পারে না? আরে সে একটা আর্মি টিমে থাকতে পারে না? সে একটা সামান্য দিল্লি লিগে থাকতে পারে না? মানে আইএসএল খেলতেই হবে? আইএসএল খেলায় তো একটা চক্র কাজ করে, টিমের ম্যানেজমেন্টের সঙ্গে এজেন্টদের একটা সুসম্পর্কের উপর নির্ভর করে। ছাপা শাড়ি বেনারসির দ্বারা বিক্রি হয়, ওই টাকাটা ঘুরপথে এসে আবার সেখানে যায় কিনা সন্দেহ আছে, মাঝখানে এজেন্টরা কিছু পায়। এটা দিয়ে তো দেশের ফুটবলের আর স্বার্থ চরিতার্থ হচ্ছে না। আমি ডেভিডের কথা বলছি না, আমি কোনো রামশ্যাম যদু মন্দিরের কথা বলছি না, কিন্তু কথা হচ্ছে এটা হাফ সুনীল ছেত্রী কি ছিল না? আমি কেন এটা বলতে চাইছি, ভারতীয় ফুটবল যে গ্রুপে রয়েছে ধরো, প্রতিটা দলই ভারতের থেকে র্যাঙ্কিং এগিয়ে, অল্প এগিয়ে, একটু র্যাঙ্কিংটা বলে দাও। 25 হচ্ছে অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং, 68 হচ্ছে উজবেকিস্তান, 68 উজবেকিস্তান, এবং কুয়েত এটা 90 এর উপরে, 90, হ্যাঁ, 92 মানে 3 ইন্ডিয়ার থেকে 10-12 র্যাঙ্কিং এ 92 3 এরকম একটা। কারণ কথা হচ্ছে সব ফিজিক্যালি স্ট্রং, তিনটে দলই খুব ভালো ফিজিক্যাল। আমাদের দেশের ফুটবলাররা তো উজবেকিস্তানে খেলতে যায় না, চান্স পায় না উজবেকিস্তানের লিগে। উজবেকিস্তানের প্লেয়ারদের নেওয়া আমাদের দেশে তো খেলে,
তুর্সুনভ খেলেছে, আর অনেকে খেলেছে। অস্ট্রেলিয়াও তাই। অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে চান্স পায় না, আমাদের দেশের টিমগুলোতে তারা নেচে নেচে খেলে, কোটি কোটি টাকা কোটি তারা কোটি ইনকাম টাকা করে তারা যাচ্ছে। কামাচ্ছে, হুম, ন্যাশনাল টিমের ধারে কাছে নেই। হুম, সিরিয়ান প্লেয়াররা তো কিছু খেলেওছেন এখানে, সিরিয়ার সঙ্গে অতীতেও খেলা হয়েছে আমাদের, আমরা জিতেছি, হেরেছি, ড্র করেছি, জিতেছি, আবার হেরেছি, হয়েছে। কিন্তু দে আর দ্য ফিজিক্যাল, এরা কিন্তু খেলবে, এরা যে ফুটবলটা খেলবে ইন্ডিয়ার সঙ্গে, আমাদের কিন্তু সবসময় ডিফেন্সিভ অর্গানাইজেশন ফুটবল খেলতে হবে। কেননা স্পিড, সেকেন্ড বল উইন, তোমার ছোট স্পেসে খেলা, বড় স্পেসে খেলা, এবং আলটিমেট ফিজিক্যাল, সবকিছুতে এই তিনটে দলই এগিয়ে। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, উজবেকিস্তান, সিরিয়া। সিরিয়া। ডিফেন্সিভ অর্গানাইজেশন খেলতে হবে। সুতরাং আমাদের খেলা কি করতে হবে? এখন ডিফেন্সিভ অর্গানাইজেশন ভালো হয়েছে আমাদের। আমাদের যেটা করতে হবে, আমাদের মাঝখান থেকে বা দুটো উইং দিয়ে বল আমাদের সামনে যাবে, লং পাস, প্রগ্রেসিভ পাস করতে হবে। সেক্ষেত্রে বল মিট করার জন্য আমাদের উইঙ্গারদের এবং আমাদের স্ট্রাইকারকে অনেক বেশি গুরুত্ব নিতে হবে। তিনটে চান্স পেলে একটা গোল করতে হবে। এখন কথা হচ্ছে, সুনীল ছেত্রী একজন ওয়ার্ল্ড রিনাউন্ড স্ট্রাইকার, নতুন করে তো বলার কিছু নেই। না, কিন্তু সুনীল ছেত্রী কি ফিজিক্যালি ওই জায়গায় আছেন যেটা তিনি 5 বছর আগেও ছিলেন? এর কারণ হচ্ছে এই সব ক্ষেত্রে না, তোমার জিততে গেলে মানে অফ দা বল খুব ভালো ফিজিক্যাল স্ট্রাইকার এবং খুব সোলো রান, খুব ফাস্ট, এগুলো হওয়া খুব জরুরি। ঠিক আছে, মানে ধরো হেড তো সুনীল ছেত্রী কোনো কথা হবে না, শর্ট হাইট হোক আর যাই হোক, হেড সুনীল ছেত্রী অনেক গোল করেছে। সেট পিসে সুনীল ছেত্রী দাঁড়ানোর পজিশন, জ্ঞান, এগুলো নিয়ে কোনো কথা হবে না, এগুলো কিন্তু ও ঠুকে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আমি গেম চলতে চলতে, গেম চলতে চলতে মুভমেন্ট, কোনো মুভমেন্ট যদি আসে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে ভারতবর্ষ থেকে কি আর দ্বিতীয় কোনো সুনীল ছেত্রী তৈরি হলো না? এই প্রবলেমটা কিন্তু তোমার ম্যাচ চলতে চলতে তোমার মনে হবে। আগের দিনও আমার মনে হয়েছে। আমি জানি না আপনাদের মনে হলে সেটা বলেন কিনা বা ভাবেন কিনা, নিশ্চয়ই ভাবেন। এবং এটা কিন্তু চলতেই থাকবে যতদিন না ওই রকম মানের কেউ একজন আসছেন, মনে হবেই। সুনীল ছেত্রী হচ্ছে খুব ভালো স্ট্রাইকার, কিন্তু লোন স্ট্রাইকারের যে গতি, রিকভারি স্পিড বা যেগুলো দরকার হয়, সেটা ওনার কোনোদিনও ছিল না। তা সত্ত্বেও উনি কিন্তু খুব ভালো গোল গেটার, সেগুলো কিন্তু ওনার স্পেশাল কোয়ালিটি। এবং রোমারি ওটা তো ছিল না রিকভারি স্পিড, তিনিও তো ওয়ার্ল্ড রিনাউন্ড একজন স্ট্রাইকার। আবার সিনিয়র রোনাল্ডো ছিল, প্রচন্ড রিকভারি স্পিড ছিল, ফাস্ট বল উইন কোয়ালিটি খুব ভালো ছিল, 16 রান খুব ভালো ছিল, নানান রকম হয় আর কি। যেন বেবেতোর ফার্স্ট ফার্স্ট তোমার 16 রান ভালো ছিল না, তোমার ড্যাশিং স্পিড ছিল না, রিকভারি স্পিড ছিল না, 1:1 খুব ভালো ছিল না, কিন্তু তিনিও তো ভালো স্ট্রাইকার। এই যে নানান রকমের হয় আর কি। ঠিক আছে, এই নানান রকমের জিনিস হয়। আমি বলছি ইন্ডিয়া দল, যে সমস্ত দল তোমার ডিফেন্সিভ অর্গানাইজেশন ভিত্তিক ফুটবল খেলতে হয়, তাদের কিন্তু ওই রকম একটা ড্যাশিং স্ট্রাইকার দরকার পড়ে, লুকাকু টাইপের আর কি। বোঝাতে সুবিধা হলো, লুকাকু। তোমার হয়তো মনে হবে গাম্বাট আর কি, বাট হি ক্যান। সেইটা আমাদের ভারতীয় ফুটবলে অভাব আছে, হয়তোবা আমাদের ফিজিকের জন্য, যেটা এই দলে খুব দরকার হতো। কারণ আমরা কিন্তু এখন ডমিনেট করে ফুটবল খেলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত ফার্স্ট টাচ, এখনো পর্যন্ত ডিসিশন মেকিং আমাদের সিরিয়ার মতো না। কিন্তু এর পরেও এই দুটো ম্যাচ থেকে ইন্ডিয়া ম্যাচ বার করতে পারে, ড্র করতে পারে, বা একটা ম্যাচ জিতলে তো আমরা পরের রাউন্ডে যেতে পারবো অবশ্যই। সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়া অবশ্যই টার্গেট করা উচিত সিরিয়াকে, উজবেকিস্তানকে নয়। কারণ উজবেকিস্তান কিন্তু, এদের উইঙ্গার দুজন আমি খেলা দেখছিলাম, উইঙ্গার দুজন কিন্তু প্রচন্ড ফাস্ট, খুব ফাস্ট। তোমার কিন্তু সতর্ক থাকতে হবে, মুহুর্মুহু তোমার ইয়ে আসবে, ক্রস আসবে, কিন্তু মুহুর্মুহু ক্রস আসবে, সেটা তোমার থামাতে গিয়ে কিন্তু তোমার দিনের অর্ধেক সময় পেরিয়ে যাবে। আর সেখানে তোমার কিন্তু নজর দিতে হবে, শুধু সাইড ব্যাক নয়, উইঙ্গারদেরও কিন্তু নজর দিতে হবে। আর সেই জায়গাতে তোমার ভাবতে হবে আর মাঝখান থেকে কিন্তু সেকেন্ড ম্যান, থার্ড ম্যান মুভমেন্ট খুব ভালো, হেডিং পাসিং এবিলিটি খুব ভালো। এই জায়গাতে কিন্তু তোমার, আমার মনে হয়
উজবেকিস্তান ম্যাচটাতে থেকে সিরিয়া ম্যাচটা অনেক বেশি ভারতের কাছে জেতার জন্য অনেক বেশি কামড় দেওয়া উচিত। একদম উইনিং প্রবাবিলিটিটা বেশি থাকবে। একদম তাই। এবং উজবেকিস্তান ম্যাচের থেকে আমার মনে হয় একটা ড্র যদি সম্ভব হয়। দেখো ড্রয়ের জন্য নামা যাবে না অবশ্যই, ড্রয়ের জন্য নামা যাবে না, কিন্তু কথা হচ্ছে ড্রর ম্যাচটা আমাদের ইগর স্টিম্যাশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন তো, কিন্তু সেটা কতক্ষণ তুমি ধরে রাখতে পারবে? যার জন্য অস্ট্রেলিয়ার এই টিমটা কিন্তু সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার খুব ভালো টিমের মধ্যে নয়। সাম্প্রতিক অতীতে তুমি তো অস্ট্রেলিয়া টিম দেখো, ওয়ার্ল্ড কাপে যে অস্ট্রেলিয়া টিমটা খেলেছিল আর্জেন্টিনার বিরুদ্ধে, কি ফুটবলটা উপহার দিয়েছিল ভাবা যায়। আর যদি জিতেও যেত কিছু বলার ছিল না, এমন একটা ফুটবল সেকেন্ড রাউন্ডে বোধ হয়। সেই দলটার মতো নয় এটা। আমি ইন্ডিয়া ভালো খেলেছে বলে কি ছোট করছি এরকম নয়, ইন্ডিয়া তো ভালো খেলছে, ইন্ডিয়ার ফুটবল ডেভেলপ হয়েছে ধরে নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে উজবেকিস্তানও কিন্তু যথেষ্ট গতিশীল, খুব স্পিডি রিকভারি, 16 রান খুব ভালো, এগিয়ে মানে খুব ফাস্ট ডিসিশন মেকিং, সেকেন্ড বল উইন, এগুলো প্রতিটাতে আমাদের থেকে হাফ ইঞ্চি করে হলো এগিয়ে। সেখান থেকে কিন্তু ম্যাচ তোমার বার করতে হবে, খুব টেকনিক্যালি খেলতে হবে। সন্দেশ জিঙ্গান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, এবং দীপক টাঙ্গি যেমন খেলেছে সেই ভূমিকা নিতেই হবে। সুভাশিসও অসাধারণ ফুটবল খেলেছিল, খুব ফাইটিং লড়াকু ফুটবল তো খেলতেই হবে। এখানে ও ইনভার্টেড সাইড ব্যাক ভারতীয় মোহনবাগানে বা গিয়ে ক্রস তোলে সব ভুলে যাও। এখন তুমি ডিফেন্ডার, তোমাকে ডিফেন্স করতে হবে, সেই মানসিকতা নিয়ে ফুটবল। নিখিলও তাই আগের দিন তুমি দেখে থাকো যথেষ্ট ফাইটিং ফুটবল খেলেছে। নিখিল পূজারি, রাহুল বেকে সেই ফুটবলটাই খেলতে হবে। আমি এখানে আপফ্রন্টের কোনো প্লেয়ারের নাম বলবো না, কারণ আপফ্রন্টের খেলাটা খুব অল্প সময়ের হবে, তুমি স্কোপ পাবে, সেই স্কোপটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তোমার অধিকাংশ সময় ডিফেন্সিভ অর্গানাইজেশন করতে হবে, আর কুইক ট্রানজিশনের ক্ষেত্রে খুব ফাস্ট এবং খুব তাড়াতাড়ি ডিসিশন মেকিং করতে পারলে ওখানে হেজালে বা জড়ালে কিন্তু বিপদ আছে। তুমি যখন বল একটু স্ন্যাচ করলে খুব কুইক ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দলের, এখন আমি সুনীল ছেত্রীকে নিয়েই বলছি, যতটুকু ক্ষমতা আছে ম্যাচ বার করে দেওয়ার, একটা দুটো প্রবাবিলিটি যখন পাবে, সুযোগ পাবে, 3টে চান্সে একটা গোল রাখতেই হবে, না তো রেজাল্ট শুধু ড্র মানসিকতা নিয়ে খেললে কিন্তু কোটাটা হবে না। এইটুকু বলা লাগে, এইটুকু একদমই তাই। এবং সুনীল ছেত্রীর যে এখনো পর্যন্ত যেটা তুমি বলছো যে দ্বিতীয় সুনীল ছেত্রী পাইনি, সেই নিয়ে কিন্তু ইগস্টি ম্যাচও বলেছেন যে ভারতীয় ফুটবল ক্লাবগুলির উচিত স্বদেশি স্ট্রাইকার খেলানো, তবেই উঠে আসবে। কারণ তিনিও অনুভব করছেন, সেটা বাধ্যতামূলক ভাবে যদি বলা হয় যে স্বদেশি স্ট্রাইকার না খেলালে পয়েন্ট কেটে নেওয়া হবে, বা তুমি 3টে পয়েন্ট কম নিয়ে আইএসএল খেলতে নামছো, তাহলে সবাই হয়তো নামবে 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট বলে। নয়তো সে ফরেনারদের যখন এন্ট্রি রয়েছে সে সবার আগে স্ট্রাইকার নেবে, তারপরে সে একটা সেন্টার ব্যাক নেবে দুটো। যদি তুমি যারা টিম করেছো, তোমার টিমের নাম হচ্ছে রৌনক স্পোর্টিং ক্লাব, আমি ধরে নিচ্ছি, ধরো রৌনক ফুটবল ক্লাব, তোমার বেয়ালায় বাড়ি তো, ধরো তোমার বেয়ালা স্পোর্টিং ক্লাব, যাই হোক বেয়ালা ইউথ ছিল, তুমি ধরো সেই টিমের ধরো তুমি মেন আইএসএল খেলছি, ধরো তোমাকে বলা হলে একটা বিদেশি এলাও, তুমি কি করবে? অবশ্যই যাইবো ফরওয়ার্ডে কাউকে, একজন। এবার যদি বলে দুজন ডিফেন্ডার, সেন্টার ব্যাক, মানে ডিফেন্ডার, এবার যদি বলে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, আগে বলো ডিফেন্সিভ না, ডিফেন্সিভ না, আগে অ্যাটাকিং মিডফিল্ডার। এবার যদি বলে 4 জন ডিফেন্সিভ মিডফিল্ডার, এবার যদি বলে 5 জন আর একটা স্ট্রাইকার বা উইঙ্গারটা নেওয়ার জন্য তোমার ফুটবল ব্রেন লাগবে, তুমি ভাববে যে কেন উইঙ্গারকে ব্যবহার করবে, খুব সিম্পল। তাহলে তুমি বলো কলকাতা লিগের মতো কি তাহলে আইএসএল এও বিদেশিহীন হবে? আমার তো একজন সুযোগ পেলে আমি একটা স্ট্রাইকার খেলাবো, আর গোটা পৃথিবী থেকে ডবল স্ট্রাইকার কনসেপ্ট উঠে গেছে। 4-4-2 এই 2 আর নেই, দুজন স্ট্রাইকার খেলে না কেউ, কারণ একজন যখন হবে একজন বিদেশি খেলবে, তুমি কিভাবে ইন্ডিয়ান ফুটবলারের মধ্যে রিপ্রেজেন্ট করাবে, মানে ইনক্লুড করাবে? তাহলে সমস্যাটা থেকেই যাবে, কিছু একটা নিয়ম বার করুন। আমি যেটা বললাম যে 3 পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে সুনীল ছেত্রী অবশ্যই প্রয়োজন, কিন্তু আমার মনে হয় 90 মিনিট না খেলি যদি কিছুটা সময় একজন গতিশীল ফুটবলার না, এটা তো সুনীল ছেত্রীর উপরে টর্চার করা হচ্ছে।
কারণ আমরা তো গত 2 বছরে সুনীল ছেত্রীকে বেঙ্গালুরু এফসিতে আমি ফুল টাইম খেলতে দেখিনি, তাকে ন্যাশনাল টিমে ফুল টাইম খেলতে বাধ্য করা হচ্ছে। হয় বেঙ্গালুরু এফসি ভুল অথবা ইন্ডিয়া টিম ভুল, কিছু তো একটা ভুল। হয় সুনীল ছেত্রী ওখানে লুকায়, এখানে পুরো খেলে, কোথাও তো একটা লুকায় নিজেকে। আমি কি ব্যাপারটা বলতে এতবার লেজেন্ড বলে কি তার কোনো কথা বলা যাবে না? তো ওনার দোষ নয়, উনি খেলতে বাধ্য হচ্ছেন। বেঙ্গালুরুতে কোনো বিদেশি স্ট্রাইকার রয়েছে, তাই জন্য তার উপরে ফেলে দিয়ে তিনি চলে আসতে পারেন, এখানে ফেলে চলে আসা যায় না। এই আমার কিছু করার নেই, এই সমস্যাটা তো রয়েছে। কিন্তু তোমার খুব ফাস্ট ফরওয়ার্ড ওখানে স্ট্রাইকার দরকার হবে, না তো খেলা খুব কঠিন আছে। অবশ্যই, তবে ম্যাচ জিততে পারবে না, খুব টাফ। ডোন্ট মাইন্ড, মানবীরকেও তুমি সামনে খেলাও। মানবীর আগেও কিন্তু স্ট্রাইকার আগে খেলেছে, কিন্তু তাকে কেন উইঙ্গারই করে দেওয়া হচ্ছে? তো হাতে যখন অপশন নেই, তাই না? এরকমই কিছু ভাবা উচিত। আমি জানি না কিভাবে কি ভাববে, বাট সামগ্রিক যে অর্গানাইজেশন ইন্ডিয়া করছে, সেই অর্গানাইজেশনটা কিন্তু যথেষ্ট তারিফযোগ্য এবং তার উপরে কিন্তু যথেষ্ট পড়াশোনা করেছেন কোচ। নয়তো এই দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার সঙ্গে হাফ টাইম পর্যন্ত গোললেস ড্র এবং ম্যাচটা ড্রও হয়তো করে বেরিয়ে যেতে পারতো। একটা সুযোগও ভালো চান্স ক্রিয়েট হয়েছিল, সেই চান্স ক্রিয়েটটা যদি কনভার্ট হতো অন্যরকম রেজাল্ট হতো হয়তো। তখন 1-0 চলছে। আমার মনে হয় না যে হতাশ হওয়ার কিছু আছে, কিছু না কিছু হয়তো বেরোবে আর কি। একদমই তাই, মানে হতাশ হলেই চলবে না। এখনো 2টো ম্যাচ রয়েছে এশিয়ান কাপে, এরপর আবার 2026 বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বেরও ম্যাচ রয়েছে। আর ততদিন আশা করবো আনোয়ার আলীরাও থার্ড রাউন্ডে যাওয়ার মতো কিন্তু বিশ্বকাপে যথেষ্ট যোগ্যতা আছে ইন্ডিয়ার, এবং সেখানে তারপরেও খেলার অনেক জায়গা আছে, যেটা এখনো পর্যন্ত হয়নি। তৃতীয় রাউন্ডে এখনো অব্দি যায়নি, তো এবার যেতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলকেই কিন্তু ভারতীয় দলের পাশে থাকতে হবে, ইগোস্টি ম্যাচে পাশে থাকতে হবে। এবং আগামী ম্যাচে কি হতে পারে আপনারাও কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন অবশ্যই। আমরা তো আশা করবোই উজবেকিস্তান এবং সিরিয়া ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট নিয়ে আসুক ভারতীয় দল, এবং পরবর্তী রাউন্ডে যাক ইগোস্টি ম্যাচের সুনীল ছেত্রীর ভারতীয় দল। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।